খবর আপনাদেরকেই আমরা গতকাল দিয়েছিলাম। আজ থেকে এই যে ট্রাইব্যুনাল শুরু, এসআইআর ট্রাইব্যুনাল শুরু, তাতে জট। এবং আজ থেকে শুরু হচ্ছে নাই এসআইআর ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে সরব অবসরপ্রাপ্ত বিচারপতিরা। কমিশনের তরফে একাধিক প্রশ্নের উত্তর এখনো মেলেনি বলে সূত্রের খবর। কয়েকদিন আগেই জেলা ভিত্তিক 19টি এসআইআর ট্রাইব্যুনালের বিজ্ঞপ্তি জারি করে কমিশন। অবসরপ্রাপ্ত বিচারপতিদের দায়িত্ব দেওয়া হয় ট্রাইব্যুনালের। গতকাল কমিশনের বৈঠকের পর আজ থেকে এসআইআর ট্রাইব্যুনাল শুরু নিয়ে জট। সূত্রের খবর, কমিশনের ব্যবস্থাপনায় অখুশি অবসরপ্রাপ্ত বিচারপতিরা অনেকেই ট্রাইব্যুনাল থেকে সরে আসতে চেয়েছেন। शुरू से वोट देते आ रहे हैं। अब 2002 तक हमारा नाम है। एसआईआर का फॉर्म जो जमा किया गया फिर से, वो भी मेरे लिए ठीक था। इसके बावजूद मेरे नाम काट दिया गया, डिलीट कर दिया गया, जबकि मेरे घर में 12 फर्द है, सबका ठीक है, ओके है। फिर मैं एक आदमी क्यों बात हो गया? और ऐसा कोई ऑफिसर भी नहीं रख रहा है जो कि मदद करे लोगों का। इतना डॉक्यूमेंट्स के बावजूद अगर नाम कट जाए तो क्या फायदा है? पहले लिस्ट में तो नाम ही ऐसा भी है, बाप का है, हर किसी, फिर भी क्यों कट गया लिस्ट? अपना पूरा चिट्ठा लेके आ रहे, घूम रहे, बट यहाँ पे भी कोई नहीं सुन रहा हमारा अपील, तो हम किससे करेंगे अपील? अपना 2002 में भी दिया था, हर चीज में हमारा नाम कट जा रहा है। हमारी बहन है, इसका आ गया, मेरा नहीं आया है। वो हक भी आप छीन ले रहे हो, तो आपको वोट ही करके क्या फायदा? हमें हम कागज लेके कुत्ते के जैसे खड़ा होकर के कोई बताने वाला नहीं है, तो हमें फायदा क्या इधर? ট্রাইব্যুনালের বিচারে বৈধ হওয়ার পরেও যারা ভোট দিতে পারবেন না, তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। এবার ভোট দেওয়া ভোটার যদি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জ হন এবং অবৈধ ঘোষিত হন, তাহলে সেটাও ঠিক হবে না। অত্যন্ত পীড়াদায়ক পরিস্থিতি। সুপ্রিম কোর্টের শুনানিতে পর্যবেক্ষণ বিচারপতি জয়মাল্য বাগচির। ট্রাইব্যুনালের পরে বৈধ ভোটারের অধিকার যেন খর্ব না হয় এবং কোনো অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারেন। বুধবার এসআইআর মামলায় এই মন্তব্য করেও সুপ্রিম কোর্ট, যদিও ট্রাইব্যুনালে বৈধ হলেই এবার কি ভোটার তালিকায় নাম উঠবে, ভোট দিতে কি পারবেন, এই নিয়ে সংশয় বহাল। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্ত জানান, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রিপোর্ট দিয়েছেন। তাতে বলা হয়েছে 45 লক্ষের নিষ্পত্তি হয়ে গিয়েছে। 7ই এপ্রিলের মধ্যে সব বিচারাধীনদের নিষ্পত্তি হয়ে যাবে বলে আশাবাদী। এই রিপোর্ট সন্তোষজনক, শুধু ট্রাইব্যুনালের বিষয়টি বাকি রয়েছে। নির্বাচন কমিশনের আইজিপি জানান, জলশক্তি বোর্ডের ট্রাইব্যুনালের জন্য সময় নেওয়া হয়েছে। বুধবার থেকেই ট্রেনিং, বৃহস্পতিবার থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। এদিন মামলাকারীর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, ট্রাইব্যুনাল যেন সব নথি গ্রহণ করে। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ট্রাইব্যুনাল চাইলে জমা পড়া নথি দেখতে পারে, অতিরিক্ত নথি জমা নিতে পারেন। দুটি নিরপেক্ষ প্রক্রিয়া চালাচ্ছি। বৈধ ভোটারের ভোটদান সাংবিধানিক অধিকার। বাদ যাওয়া কেউ ট্রাইব্যুনাল থেকে বৈধ ভোটার হয়ে ফিরলে তিনি যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, কোনো অবৈধ ভোটার যেন ভোট দিতে না পারেন। ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে যদি কেউ ভোটার হন, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে আবার বিবেচিত হবেন। ফলে এইটা নয় যে বেসিক্যালি মানে এখন যা অ্যাডজুডিকেটেড হয়েছে, ধরুন 47 লাখ এখনো পর্যন্ত অ্যাডজুডিকেশন হয়ে গেছে। ফলে অ্যাডজুডিকেটেড যারা কেউ ধরুন ডিলিট হয়ে গেছে, তার নাম যদি ট্রাইব্যুনাল আবার ইনক্লুড করে দেয়, তাহলে অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে ট্রিটেড হবেন। আদালতের আজকে দুটো অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, যে যাতে কোনোভাবেই কোনো বৈধ ভোটার না বাদ যায়। দ্বিতীয় হচ্ছে যাতে কোনোভাবেই অবৈধ ভোটার ভোট না দিতে পারে। ফলে এই দুটো অবজারভেশনই ক্লিয়ার করে দেয় যে আদালত কি চাইছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, কোনো বৈধ ভোটারের ভোটাধিকার যেন খর্ব না হয়, কিন্তু এরপরেও ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে সংশয় রয়ে গেল। 23 এপ্রিল বৃহস্পতিবার 152টি কেন্দ্রে প্রথম দফার ভোট। এই কেন্দ্রগুলির জন্য গত সোমবার শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন। এর প্রেক্ষিতে ভোটার লিস্ট চূড়ান্ত করে ফেলা হয়েছে। তা প্রকাশ করা হবে 6 এপ্রিল। সেদিন প্রথম দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। নিয়ম অনুযায়ী মনোনয়ন জমার শেষ দিন যে ভোটার তালিকা, সেই অনুযায়ী ভোট হয়। এখানেই অনেকের প্রশ্ন, যাদের নাম বাদ পড়তে পারে তাদের ভোটের ভবিষ্যৎ কি? সুপ্রিম কোর্টে কমিশনের আইনজীবী জানিয়েছেন, 2রা এপ্রিল থেকে ট্রাইব্যুনাল কাজ শুরু করবে। আর 6 এপ্রিল মনোনয়ন জমার শেষ দিন, সেদিনের তালিকাতেই ভোট হবে। এই 6 এপ্রিলের পরে কেউ ট্রাইব্যুনালে বৈধ ভোটার প্রমাণিত হলে কি হবে? বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তিনি কি লিস্টে নাম তুলতে পারবেন? তিনি কি এবার আর ভোট দিতে পারবেন? এ নিয়ে সংশয় রয়ে গেল। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচির পর্যবেক্ষণ।
কমিশনের ঠিক করা কাট অফ ডেটের মধ্যে ট্রাইব্যুনালের বিচারে বৈধ ভোটারদের নাম সাপ্লিমেন্টারি তালিকায় উঠল, তিনি ভোট দিতে পারলেন। আবার ট্রাইব্যুনালের বিচারে বৈধ কিন্তু কমিশনের কাট অফ ডেটের জন্য সাপ্লিমেন্টারি তালিকায় নাম উঠল না, তিনি ভোট দিতে পারলেন না। ট্রাইব্যুনালের বিচারে বৈধ হওয়ার পরেও যারা ভোট দিতে পারবেন না তাদের ভোটাধিকার চিরতরে মুছে দেওয়া যায় না। এবার ভোট দেওয়া ভোটার যদি ট্রাইব্যুনালে চ্যালেঞ্জড হন এবং অবৈধ ঘোষিত হন তাহলে সেটাও ঠিক হবে না। অত্যন্ত পীড়াদায়ক পরিস্থিতি বলে মন্তব্য করেন বিচারপতি জয়মাল্য বাগচি। যে ট্রাইব্যুনাল অ্যাডজুডিকেশনের পরে কেউ ভোটার হিসেবে ট্রিটেড হতে পারবেন না, নিশ্চিতভাবে ভোটার হিসেবে তিনি অবভিয়াসলি ট্রিটেড হবেন। এখন দ্বিতীয় যে প্রশ্নটি সেটা হচ্ছে যে কি এই ভোটে ট্রিটেড হবেন নাকি সামনের ভোটে, সেই নিয়ে আদালতের কোনো স্পেসিফিক আজকে কোনো নির্দেশ হয়নি, কিন্তু অবভিয়াসলি তিনি ভোটার হিসেবে তো অবভিয়াসলি ট্রিটেড হবেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্যাম দেওয়ান আদালতে জানান, নাম যুক্ত হওয়ার হার 55%, বাদ দেওয়ার হার 45%। নাম বাদ যাওয়ার হার অত্যন্ত বেশি। ট্রাইব্যুনালের হাতে বড় দায়িত্ব রয়েছে, সংখ্যাটা বিপুল, অথচ সবাই ম্যাপ ভোটার। এ নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, এই বিষয়ে মন্তব্য করব না, কারণ এক পক্ষ বলবে এই বাদ যাওয়াটা বৈধ আর বাকিরা বলবেন অবৈধ। ট্রাইব্যুনালকে ইমিডিয়েটলি একটা সেট আপ করেছে কলকাতাতে, সব হিয়ারিং গুলো হবে। ট্রাইব্যুনাল উইল ডিসাইড দি কেস অন দি বেসিস অফ দি মেরিট। ট্রাইব্যুনাল যেটা ডিসাইড করবে সেটাই ফাইনাল। ইলেকশন কমিশন অবজেকশন দিয়েছিল নতুন ডকুমেন্ট দেওয়ার জন্য। কোর্ট বলেছে না, যে ডকুমেন্ট যারা দেবে সেই ডকুমেন্টের ভিত্তিতে ট্রাইব্যুনাল উইল ডিসাইড। অ্যাপিলের ক্ষেত্রে যেটা অ্যাডজুডিকেশন অফিসারদের কাছে যে রেকর্ড ছিল সেই রেকর্ডটাকে ট্রাইব্যুনালে প্লেস করতে হবে। কি কারণে রিজেক্ট করেছে সেই রিজেকশনের কারণটা ট্রাইব্যুনালকে দেখাতে হবে। ট্রাইব্যুনাল সেই রিজেকশনের কারণটা যারা অ্যাপিল করেছে তাদেরকে দেখাবে। প্রথম দফার ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল। কমিশনের নিয়ম অনুযায়ী সেদিনের প্রকাশিত তালিকাতেই হবে প্রথম দফার ভোট। এই 6 এপ্রিলে সুপ্রিম কোর্টে ফের শুনানি। নিউজ 18 বাংলা। দ্বিতীয় দফার ভোটের মনোনয়নের বিজ্ঞপ্তি জারি হলো। 142টি আসনে দ্বিতীয় দফায় ভোট হবে 29 এপ্রিল। দ্বিতীয় দফার ভোটের মনোনয়নের বিজ্ঞপ্তি জারি। 142টি আসনে দ্বিতীয় দফায় ভোট হবে 29 এপ্রিল। ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন। তারপরেও নতুন নাম কেন? ফর্ম 6 এর মাধ্যমে নতুন নাম সংযোজন কিভাবে? তৃণমূলের ফর্ম 6 অভিযোগে কড়া সুপ্রিম কোর্ট। ফর্ম 6 ভোটার তালিকায় নাম তোলার জন্য এই ফর্মটি ফিল আপ করতে হয়। এই ফর্ম 6 জমা নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছে তৃণমূল। তাদের দাবি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি, যা মানতে নারাজ পদ্ম শিবির। বুধবার সুপ্রিম কোর্টে চলা এসআইআর মামলাতেও এই ফর্ম 6-এ কড়া সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, 28 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে সেখানে নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? যে সমস্ত ফর্ম 6 তোমরা নিয়েছো সেইগুলো বুথে বুথে নোটিফাই করতে হবে। যদি 100টা ফর্ম 6 জমা দিয়ে থাকে তাহলে 100টা ফর্ম 6-কে নোটিফাই করতে হবে। সিওর অফিসে বসে কিছু হবে না, বা ইলেকশন কমিশনের যা বলে দিল তা হবে না। ফর্ম 6 একদম নোটিফাই করতে হবে, বুথ ভিত্তিক নোটিফাই করে সেই ফর্ম 6-এ যারা যারা অবজেকশন দেবে সেই অবজেকশনে আবার হিয়ারিং হবে। এদিন সুপ্রিম কোর্টে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে। নির্বাচন কমিশনের আইনজীবী তখন বলেন, মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত নতুন নাম তোলা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, দিস্তা দিস্তা ফর্ম 6 জমা পড়েছে সিইও অফিসে, আমাদের কাছে ভিডিও আছে। নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, নাম তুলতে ফর্ম জমা করা অধিকার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেন, একজন ব্যক্তি কিভাবে 30,000 ফর্ম জমা করেন? প্রধান বিচারপতি সূর্যকান্ত তখন বলেন, আপনাদের আপত্তি থাকলে সেটা সেখানে জানান, আমাদের কাছে এই বিষয়ে কোনো নথি নেই। কমিশনের আইনজীবী ডিএস নাইডু তখন বলেন, আপত্তি থাকলে ফর্ম 6 এর বিরুদ্ধে অবজেকশন জানানো যেতে পারে।
এরপরেই ফর্ম 6 নিয়ে কড়া মন্তব্য করে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন, বলেন 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা প্রকাশের পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে বলা হয়েছে, কারণ সমস্ত বিচারাধীন ভোটারদের নিষ্পত্তি এখনো হয়নি। তাহলে এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? কমিশনের আইনজীবী জানান, সাবালক হলে নাম তোলার জন্য আবেদন জানানো যাবে। এরপরে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, আদালত পরে এই বিষয়টি দেখবে। 6ই এপ্রিল পরবর্তী শুনানি। নিউজ 18 বাংলা। ফর্ম 6 জমা নিয়ে বহিরাগতদের নাম ভোটার লিস্টে ঢোকানোর চেষ্টা, তৃণমূলের অভিযোগ নিয়ে বুধবার কড়া মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। আর এই নিয়ে ভোটের হাওয়া গরম। আর আজকে আমি খুশি, সুপ্রিম কোর্ট ভালো রায় দিয়েছে। এই যে জমা করছিল বাইরের নাম, 6 নম্বর ফর্ম, বাইরের আউটসাইডারদের ভোটারদের নিয়ে পদ্ম ফুলের বস্তা দিয়ে বাইরের নাম ঢোকাচ্ছিল, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। ভিন রাজ্যের বাসিন্দাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ঢোকানো হচ্ছে, বহিরাগতদের নাম ঢোকাতে জমা দেওয়া হচ্ছে ফর্ম 6। বিজেপির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের। এ নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। বুধবারের শুনানিতে শীর্ষ আদালত প্রশ্ন তোলে, 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও নাম যুক্ত করা হয় কিভাবে? এখন ফর্ম 6 এর মাধ্যমে নতুন ভোটারের নাম উঠবে কেন? নতুন করে ফর্ম জমা দিয়েছিল, একদিকে মানুষের নাম কাটছে আর অন্যদিকে ফর্ম জমা দিচ্ছে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হবে না। আমি স্যালুট জানাই, প্রণাম জানাই। আপনারা জানেন, আপনাদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, আর এই দরখাস্তটা আমার। তৃণমূল কংগ্রেস বেছে বেছে যে বুথে বিজেপি লিড পায়, গোটা উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনায়, কলকাতা, বড়বাজারের একাংশ, আজকে সেখানে হিন্দু ভোটারদের নাম বাদ দিয়েছে, উদ্বাস্তু ভোটারদের নাম দিয়েছে। বেছে বেছে মতুয়া ভোটারদের নাম কেটেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস ফর্ম 7 জমা দিয়েছে হিন্দু ভোটারদের বিরুদ্ধে। তৃণমূলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে দেওয়া, মৃত ভোটারের নাম রেখে দেওয়া। এভাবে চললে নির্বাচন আমরা করার পক্ষে থাকবো না, আমাদের আন্দোলনে নামতে হবে। সুপ্রিম কোর্ট যা বলেছেন তা কার্যত তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ তাতে মান্যতা দিয়েছেন। ভোটার লিস্টে ম্যাসিভ কেলেঙ্কারির চেষ্টা করছে বিজেপি। মানুষের মন ওরা জিততে পারবে না, তাই মানুষকেই বাদ দিচ্ছে। অন্য রাজ্য থেকে কপি পেস্ট করে এই রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে দেয়া বিজেপি করছে। এই খেলা ওরা মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানা, বিহারে করেছে। ফর্ম 6 বিজেপির একটা কেলেঙ্কারি। গত কয়েকদিন ধরে ফর্ম 6 নিয়ে গরম রাজনীতি। সোমবার মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসে গিয়ে তার সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার, ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, যদি 30,000 ফর্ম 6 জমা পড়ে, তাহলে কমপক্ষে 600 জনকে সশরীরে এই অফিসে উপস্থিত হয়ে জমা দিতে হবে। আমরা সিইও কে বলেছি যে আপনারা আজকের বেলা 12টা থেকে 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি, আর যদি পারেন পুরো 24 ঘন্টা সিসিটিভি ফুটেজ রিলিজ করে দেবেন। তাদের দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। উনার কাছে সদুত্তর ছিল না। বিভিন্ন জায়গায় বিডিও, এসডিও, ওরা ডিএম পর্যন্ত বলে দিচ্ছেন যে ফর্ম 6 যদি জমা দিতে হয় গিয়ে সিওর দপ্তরে জমা দাও। তো সাধারণ মানুষ বোঝেননি, সিওর দপ্তরে গেছে, সিওর দপ্তরে কে ব্যাগ নিয়ে গেল, কি কে 15টা বস্তা নিয়ে গেল, এটা দেখার বিষয় নয়। সেই অফিস কি গ্রহণ করবে সেটা সম্পূর্ণ হবে তাদের বিষয়। ফর্ম 6 এর অভিযোগ নিয়ে মঙ্গলবার সিইও অফিসের সামনে হাওয়া গরম হয়ে ওঠে। তৃণমূল বিজেপির মধ্যে মারামারি হয়। নিউজ 18 বাংলা।
ভবানীপুরে 40,000 নামবাদ, বিশেষ সম্প্রদায়কে টার্গেটের অভিযোগ মমতার। বাংলা দখল করে টার্গেট দিল্লি, ফের বিজেপি সরকারকে নিশানা তৃণমূল নেত্রীর। আমার ভবানীপুর কেন্দ্রেই কত বাদ, কেউ দিল্লি থেকে নির্দেশ দিচ্ছে অমুক কমিউনিটি কেটে দাও ছেটে দাও। এত সস্তা খেলা হবে এবারে, খেলা দুরন্ত খেলা, দুর্দান্ত খেলা, বিজেপির সূর্যাস্তের খেলা। বাংলাকে করেছো টার্গেট, আগামী দিন দিল্লিকে করব আমরা টার্গেট। আর আমার কনস্টিটিউশনে হুকুম পাচ্ছে 40,000 নাম্বার দিয়েছে, তাও জেনে রাখবেন লড়ে আমি যাব এবং জিতবো। আর ভোটে এবার ভরকেন্দ্র ভবানীপুর, বিজেপির নজরে। আজ ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমা। সেই ভবানীপুরে শুভেন্দুর মনোনয়নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার ভোটে প্রথমবার কোনো প্রার্থীর মনোনয়নে অমিত শাহ। ভবানীপুরে শুভেন্দুর সঙ্গে রোড শো করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো, সুস্মিতা প্রতিনিধি রয়েছেন সঙ্গে। সুস্মিতা, এই প্রথমবার এটা এ রাজ্যে হচ্ছে যে কোনো বিজেপি প্রার্থী মনোনয়ন দিতে যাচ্ছেন আর সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মতো একজন হেভিওয়েট উপস্থিত থাকছেন। দেখো, শুধুমাত্র এ রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বা বঙ্গ বিজেপির ইতিহাসে বললেও হয়তো ভুল হবে, তার কারণ গুজরাট ব্যতীত অন্য কোনো রাজ্যে বিজেপি কিংবা অবিজেপি রাজ্যে সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ কিংবা তিনি কোনো প্রার্থীর মনোনয়নে এসেছেন কিনা সেটা প্রশ্নাতীত। কিন্তু বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এ রাজ্যে কোনো প্রার্থীর মনোনয়ন জমা দিতে আসছেন। আজ হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর কেন্দ্র, সেই ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তার মনোনয়ন পেশ রয়েছে সার্ভে বিল্ডিংয়ে এবং বেলা 1টা নাগাদ তিনি মনোনয়ন পেশ করবেন। তার আগে হাজরা মোড় থেকে প্রথমে কিছুক্ষণের জনসভা এবং কিছুক্ষণের জনসভার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি হাজরার মোড় থেকে সাধারণ কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেবেন। তার পরবর্তী সময় হাজরা মোড় থেকে রোড শো করবেন অমিত শাহ, শুভেন্দু অধিকারী, যেখানে শ্রমিক ভট্টাচার্য উপস্থিত থাকবেন। শুধুমাত্র ভবানীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নয়, আজ রাসবিহারী কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত এবং বালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী শতরূপা তারাও মনোনয়ন পেশ করবেন। একই সঙ্গে অর্থাৎ শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, শতরূপা 3 বিজেপি প্রার্থীর সঙ্গে মনোনয়ন পেশে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা রোড শো মারফত হাজরা মোড় থেকে পৌঁছবেন গোপালনগর মোড়ে এবং সেখান থেকে 200 মিটার হেঁটে সার্ভে বিল্ডিং পৌঁছে তারা মনোনয়ন পেশ করবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ভবানীপুর কেন্দ্র এবার ভোটের ভর কেন্দ্র বললে ভুল হয় না, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী যুযুধান 2 রাজনৈতিক ব্যক্তিত্ব এবার ভোট ময়দানে মুখোমুখি। এবং সেই ভবানীপুর কেন্দ্রে একদিকে যেমন চাপ বাড়ানো বিজেপির কৌশল, অন্যদিকে আজ এই রোড শো এর মাধ্যমে বিজেপির শক্তি প্রদর্শনের অন্যতম লড়াই। নির্বাচনের আগে বিজেপি কর্মী সমর্থকরা যেমন উজ্জীবিত হবেন এতে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব, তার পাশাপাশি শুভেন্দু অধিকারী তিনি গতকাল যেমনটা বলেছেন যে তার পাশে মনোনয়ন পেশ পর্বে অমিত শাহ থাকার ফলে সেখানে মনোবলও বাড়বে। শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে ঢুকছেন গুরুদ্বারায় এবং আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী আজ দিন শুরু করবেন গুরুদ্বারা থেকে এবং গুরুদ্বারা ভবানীপুর গুরুদ্বারা থেকে শুভেন্দু অধিকারী দিন শুরু করবেন এবং এই গুরুদ্বারায় তিনি শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে যেমন কথা বলবেন ঠিক তেমনই গুরুদ্বারায় তিনি পুজো দেওয়ার পরই পৌঁছবেন এই ভবানীপুর এই যে এসএসকেএম সংলগ্ন গুরুদ্বারা মন্দিরের ঠিক প্রায় একবারে 1 কিলোমিটারের কম রাস্তার পরে যে লক্ষ্মীনারায়ণ মন্দির রয়েছে সেখান থেকে। এবং 2টি মন্দিরে পুজো দেওয়ার পর শুভেন্দু অধিকারী পৌঁছবেন হাজরায় এবং সেখানেই অমিত শাহের সঙ্গে রোড শো এবং তারপরে তিনি মনোনয়ন পেশ পর্বে প্রবেশ করবেন। গোটা দিন আজকে ভরকেন্দ্র ভবানীপুর এবং ছবি তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক দীপঙ্কর। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি প্রবেশ করছেন গুরুদ্বারা এসএসকেএম সংলগ্ন যে গুরুদ্বারা সেই গুরুদ্বারা এবং সেখান থেকেই শুভেন্দু অধিকারী তিনি আজকে দিন শুরু করলেন এবং এরপরে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন লক্ষ্মীনারায়ণ মন্দির। তারপরে সেখানে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী তিনি পৌঁছবেন হাজরা এবং হাজরায় প্রাথমিকভাবে 10 মিনিটের 11:50 থেকে 11:50 সেখানে শুভেন্দু অধিকারী এবং স্বপন দাশগুপ্ত এবং শতরূপার মনোনয়নে সেখানে হাজির হওয়ার কথা অমিত শাহের। তারপর সেখানে 10 মিনিট অমিত শাহ বক্তব্য রাখবেন এবং তারপর সেখান থেকে রোড শো শুরু হবে এবং যেটা প্রথম থেকেই বলছিলাম হাজরা মোড় থেকে রোড শো করে তারা পৌঁছবেন গোপালনগর মোড় এবং গোপালনগর মোড় থেকে 200 থেকে 250 মিটার হেঁটে পৌঁছবেন সার্ভে বিল্ডিং এবং সার্ভে বিল্ডিংয়ে শুভেন্দু অধিকারী, শতরূপা এবং স্বপন দাশগুপ্তর যে মনোনয়ন
মনোনয়ন পেশ, সেখানে উপস্থিত থাকবেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে অমিত শাহ তিনি বঙ্গ বিজেপির ইতিহাসে এই প্রথমবার কারোর মনোনয়ন পেশে থাকছেন। সুতরাং এ বিষয়ে বলা বাহুল্য যে ভবানীপুর কেন্দ্র এবং শুভেন্দু অধিকারী দুটোই যেমন বঙ্গ বিজেপির এবারের অন্তত চ্যালেঞ্জের দুটো একটা জায়গা এবং একটা নেতৃত্ব, সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রকে যে রাজ্য এবং কেন্দ্র বিজেপি তারা আলাদা করে গুরুত্ব দিচ্ছে সেটা বলার অপেক্ষা রাখে না। তার কারণ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর হাতে লোগো, দলীয় লোগো এবং যে দলীয় তাদের যে ফর্ম হয় নমিনেশন বা মনোনয়নের যে ফর্ম, সেটি তুলে দিয়েছিলেন কার্যত আনুষ্ঠানিকভাবে, কার্যত সাংবাদিক সম্মেলন করে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা শশী অগ্নিহোত্রী। তার পরবর্তী সময়ে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি। গোটা ঘটনাটাই কোথাও গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা এবার নির্বাচন নিয়ে অনেক বেশি প্রস্তুত, তারা এবার নির্বাচন নিয়ে অনেক বেশি আশাপ্রদ। ওকে সুস্মিতা।